আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক যে ঘটনা প্রবাহ বিরাজমান সেটি বেশ অস্থির, গোলমেলে, কনফিউজিং। 5ই আগস্টে শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পরে দেশের ইসলামিক শক্তিগুলো যেগুলো আছে, ইসলামিক দল, তারা বেশ উচ্ছ্বাসিত এবং তারা বেশ লাইমলাইটে আছে। এটি একটি ইতিবাচক বিষয় হিসেবে আমি দেখতে চাই। এর মধ্যে নতুন রাজনৈতিক দল হয়েছে এনসিপি। আমার মূল কনসার্নের জায়গাটা আসলে তাদেরকে নিয়েই। আমার মনে হয় দেশের মানুষ বেশ কনফিউশনে আছে যে কার পেছনে আসলে দাঁড়াবে, কার পেছনে ইক্তেদা করবে। কারণ কে শেষ পর্যন্ত নিজের পকেট ভারী করার পাশাপাশি একটু দেশের সামগ্রিক উন্নয়নেও নজর দেবে, মানুষের সেটা আসলে মূল কনসার্ন। কিন্তু এই কনফিউজিং সিচুয়েশনে সেটা বোঝা বেশ দুষ্কর এবং রাজনৈতিক সচেতন মানুষ যারা, তাদের জন্য বেশ দুষ্কর আসলে সময়টি বোঝা। সো আমি এখানে এনসিপিকে নিয়ে আমার কিছু অবজারভেশন আছে, সেটি আসলে বলার জন্যই ভিডিওটি করছি আজকে। দেখুন, এনসিপি খুব ছোট একটি দল, এটা আমরা সবাই জানি। ভোটের মাঠে তাদের কি অবস্থা। ফেসবুক গরম থাকলেও ভোটের মাঠ আসলে তো সম্পূর্ণ অন্য জিনিস। এনসিপির যে বড় বড় নেতারা টেলিভিশন, পত্রিকা বা সোশ্যাল মিডিয়াতে বড় বড় লেকচার দেয়, তারা গ্রামে, তাদের নিজেদের গ্রামে গিয়ে যদি তারা আসলে স্লোগান দেয়, তাদের পেছনে তারা মানুষ পাবে বলে আমার মনে হয় না। এমনও হতে পারে যে গ্রামের ছোট ছোট দুষ্ট ছেলে যারা আছে তাদের হয়তো প্যান্টও খুলে রেখে দিতে পারে, এইরকম জনপ্রিয়তা তাদের দেশে, গ্রামে বা রুট লেভেলে। তো তারা এত সাহস পায় কোত্থেকে? তাদের সাহসের একটি বিষয় বেশ কিছুদিন ধরেই খেয়াল করছি। বড় বড় রাজনৈতিক দলগুলোকে নিয়ে তো আজে বাজে কথা বলছেই। এটা বলা খারাপ কি ভালো আমি সেই প্রসঙ্গে যাচ্ছি না, আমি তাদের জাস্ট সিমটমগুলো বলছি, প্রবলেম যেটা আমার মনে হচ্ছে। বড় বড় রাজনৈতিক দলগুলোকে নিয়ে যাচ্ছে তাই ভাষায় কথা বলছে, যদিও ভোটের মাঠে বা জনপ্রিয়তার বিবেচনায় তাদের ধারে কাছেও এদের অবস্থান নাই, কিন্তু এত বড় বড় কথা বলছে। এবং সবচেয়ে চাঞ্চল্যকর যে বিষয়, আমরা এটি সবাই জানি যে এনসিপির সাথে সেনাবাহিনীর একটি দূরত্ব আছে। তারা সেনাবাহিনীকে নিয়ে নানা সময় কিছু মন্তব্য করেছে যেটা সেনাবাহিনীর জন্য আসলে বিব্রতকর। দেখুন, একটি দেশের, আপনি যদি গণতান্ত্রিক দেশগুলোর দিকে তাকান বা যে কোনো দেশের দিকেই তাকান, সেনাবাহিনীকে নিয়ে নেতিবাচক মন্তব্য করা এটা কিন্তু খুবই ডেঞ্জারাস একটি বিষয়। আমি ভালো খারাপ সেটি বলছি না, কারণ সেনাবাহিনীর কাছে আলটিমেট পাওয়ারটা, গান, আর্মস, এগুলো সব সেনাবাহিনীর কাছে, সামরিক শক্তির বিবেচনায়। সুতরাং সেনাবাহিনীর সাথে কোনো রাজনৈতিক দল লাগতে যায় না। এটা কোনো রাজনৈতিক দলের জন্যই সুফল বয়ে আনে না, আনবেও না। এটা এনসিপিও জানে, কিন্তু তারা সেনাবাহিনীর সাথেও লড়াই করার জন্য আসলে চেষ্টা করে। এই শক্তি কোত্থেকে পেল? রাস্তায় যাদের প্যান্ট খুলে রেখে দেওয়ার মতো অবস্থা মানুষের, তারা সেনাবাহিনীকে নিয়ে মন্তব্য করে। হু ইজ রানিং দ্য শো ফ্রম বিহাইন্ড দ্য সিন? আমার মনে হয় এখানে অনেকগুলো শক্তি থাকতে পারে। কেউ পাকিস্তানের আইএসআই এর কথা বলছেন, কেউ যুক্তরাষ্ট্রের কথা বলছেন, কেউ কেউ হয়তো ধারণা করতে পারে ইসরায়েলের কথা। বাট আমার কাছে যেটা লজিক্যাল মনে হয়, জাতিসংঘ থেকে খুব শক্তিশালী সাপোর্ট পাচ্ছে প্রফেসর ইউনূস এবং এনসিপি। এটার যৌক্তিক কারণও আছে, কারণ আমরা জানি শেষ মুহূর্তে সেনাবাহিনী হাসিনার কথা শোনেনি আসলে জাতিসংঘের প্রেসক্রিপশনে। দ্যাটস ট্রু, এটা অস্বীকার করার কোনো উপায় নেই। এখানে আমেরিকার চাপ তো নিশ্চয়ই ছিল। আমেরিকা জাতিসংঘকে দিয়েই আসলে সেনাবাহিনীকে নিবৃত করেছিল। সো যদি এই ধারণা সত্যি হয়ে থাকে, সত্যি হওয়ার সম্ভাবনাটাই আমি বেশি দেখছি, সিদ্ধান্ত আপনাদের কাছে। যদি এটি সত্যি হয়ে থাকে, তো জাতিসংঘ এখানে বড় ধরনের একটি পরিকল্পনা নিয়েই প্রফেসর ইউনূসকে ক্ষমতায় বসিয়েছে। সেটার কিছু লক্ষণ, সেটার কিছু সিমটম আমরা এরই মধ্যে পেয়েছি। মানবিক করিডোরের নামে বা হ্যানত্যানের নামে বা পিআর, যে একটি প্রপাগান্ডা চলছে বাংলাদেশের রাজনীতিতে, পিআর পদ্ধতিতে নির্বাচন, এটি তারই অংশ আমি মনে করি। দেখুন, পিআর পদ্ধতির কুফল নিয়ে আলোচনা করার জন্য আমি ভিডিওটা করছি না, সেটা নিয়ে অন্যদিন আলোচনা করা যাবে। বাট বাংলাদেশের মতো সোসাইটিতে এটা খুবই নেতিবাচক একটি ফলাফল বয়ে আনবে যদি পিআর পদ্ধতিতে নির্বাচন হয়। হ্যাঁ, এক্সিস্টিং যে ব্যবস্থা আছে সেটাকে আমি পারফেক্ট বলছি না, কিন্তু
এর বিপরীতে যদি এটাকে আপনি যদি কাউন্টার দেওয়ার জন্য পিআর পদ্ধতির চিন্তা করেন, তো গুড লাক, খুব খারাপ ফলাফল বয়ে আনবে একটা সময় পদ্ধতি। সো এনসিপি যুক্তরাষ্ট্র থেকে কিংবা জাতিসংঘ থেকে আসলে গ্রিন সিগন্যাল পেয়ে যেভাবে লম্পঝম্প করছে, তাদের ভবিষ্যৎ উজ্জ্বল তো আমি দেখি না। তারা এই পুরো জাতিকে নিয়ে ডুববে এমন একটি পরিস্থিতিও হতে পারে, কারণ তারা সবসময় একটি বড় গলা একটি কথা বলার চেষ্টা করছে, তারা স্বৈরাচার যেন আর না আসতে পারে এই দেশে, সেজন্য তাদের এত কনসার্ন, সেজন্য তাদের এত পরিকল্পনা। কিন্তু আমি তাদের কর্মকাণ্ডে দেখছি আসলে স্বৈরাচারকে মূলত তারাই আনার ব্যবস্থা করছে, ইচ্ছাকৃত অনিচ্ছাকৃত তারাই আসলে স্বৈরাচারকে আবার এই দেশে আনবে, ফ্যাসিস্ট যে শক্তি আছে তাদেরকে আনবে, প্রো ভারত একটি ব্যবস্থা আবার তারাই কায়েম করার পথ রাস্তা খুলছে এই দেশে। সো যারা আমার ভিডিওটি দেখছেন, সিদ্ধান্ত আসলে সবার এগুলো বোঝার মিনিমাম কমন সেন্স আছে। আমি কঠিন কোনো কথা এখানে বলিনি বা খুব অবাক করার মতো গোপন কোনো তথ্য দেইনি, এগুলো আপনিও জানেন আমিও জানি, হয়তো এভাবে আপনি চিন্তা করেননি। আরেকটি আমার খুব আসলে আশ্চর্যের জায়গা, সেটি হচ্ছে জামাতও আসলে এনসিপি সুরে কথা বলছে। আমরা জানি জামাতের আসলে স্বাধীনতার পর জামাতের রাজনীতি যদি আপনি দেখেন, জামাত সবসময় ক্ষমতার কাছাকাছি থাকতে চেয়েছে, যে জন্য ক্ষমতায় যারাই যে সময় ছিল তাদের অনুকম্পা বা তাদের আনুগত্য পাওয়ার চেষ্টা জামাত করেছে, আনুকূল্য পাওয়ার চেষ্টা করেছে। এক্ষেত্রে এর ব্যতিক্রম হচ্ছে না, জামাত সেটিই করছে। সো এদেশে আসলে কে রাজনীতি করেছে গত 15 বছর, কে কষ্ট করেছে, এটি আমরা সবাই জানি। জামাত নিদারুণ কষ্টে ছিল। এক্ষেত্রে ছাত্র দলের সাধারণ সম্পাদকের একটি কথা গত কয়েকদিন আগে টকশোতে দেখলাম, আমার খুব ভালো লেগেছে কথাটা আসলে, এবং কথাটা যৌক্তিক। সে বলছিল যে ছাত্র শিবিরের যে নতুন নতুন নেতাদের উদয় হয়েছে 5ই আগস্টের পরে ঢাকা বিশ্ববিদ্যালয় বিশেষ করে, তাদেরকে তো কেউ চিনত না, তারা বরং ছাত্রলীগের অনেকটা ছত্র ছায়াই আসলে বিশ্ববিদ্যালয়ে থেকেছে বা তাদের প্রভাব বিস্তার করেছে। সো ছাত্র দলের সাধারণ সম্পাদক বলার চেষ্টা করেছে যে সাদিক কায়েম যে ভিপি ইলেকশন করছে এখন ডাকসু নির্বাচনে, সে বলেছে যদি 5ই আগস্ট না হতো, শেখ হাসিনা যদি পালিয়ে না যেত বাংলাদেশ থেকে, ডাকসু বিপি যে শিবিরের যে ক্যান্ডিডেট সাদিক কায়েম, তাকে আপনারা কয়জন চিনতেন? দ্যাটস ট্রু, ইটস এ ভ্যালিড পয়েন্ট। আসলে কে আপনারা তাকে চিনতেন? সে হয়তো ছাত্রলীগের ছত্র ছায়াই থেকে যেত, কেউ তার পরিচয় জানতো না, কিন্তু ছাত্রদলের যারা ছিল সবাই জানে চিনে। গুপ্ত রাজনীতি আসলে ছাত্রদল করে না, কখনো করতে দেখিনি আমরা, সম্ভাবনা ছাত্রদলের যে রাজনৈতিক যে ঐতিহ্য এবং ক্যারেক্টারিস্টিক্স, তারা গুপ্ত রাজনীতি করতে পারবে না। সো তারাই হয়তো আবার জেলে যেত, আবার নিদারুণ নিপীড়নের শিকার হয়ে হয়তো কি হতো কার ভাগ্যে সেটা বলা মুশকিল। কথাটি খুব যৌক্তিক আসলে। সো ছাত্রদল এবং বিএনপিকে নিয়ে আসলে যে সমালোচনাগুলো হচ্ছে মোটা দাগে, আসলে মিথ্যা, অধিকাংশই মিথ্যা নয়, এটা সত্যি। আসলে চাঁদাবাজি বা যে সমস্ত বিষয়গুলোর কথা বলা হচ্ছে অধিকাংশই কিন্তু সত্য, কিন্তু বাংলাদেশের বাস্তবতা এটা কি খুব অবাক করার কিছু? আসলে অবাক করার কিছু না, এরকমই তো বাংলাদেশের রাজনৈতিক দলগুলো। কেউ হয়তো একটু ভালো, কেউ একটু বেশি খারাপ, পারফেক্ট তো আসলে কেউই না। কিন্তু মোটা দাগে যে রাজনীতিটা করছে জামায়াত, এনসিপির বিষয়টা আমি বাদ দিলাম, তাদের রাজনীতি আসলে ডার্ক রাজনীতি হচ্ছে, আমি বলতে দ্বিধা করবো না। কিন্তু জামাত, তাদের তো গ্রহণযোগ্যতা আছে সাধারণ মানুষের পর্যায়ে, মানুষের তাদের আস্থা আছে মানুষের তাদের প্রতি, তারা আসলে রাজনীতিটা আর স্বচ্ছ ওয়েতে করতে পারে। খামাখা বিএনপিকে পচিয়ে কেন তাদের, বিএনপিকে ল্যাং মেরে কেন তাদের রাজনীতি করতে হবে? এটা হয়তো তাদেরকে রাজনৈতিকভাবে লেভারেজ দিচ্ছে, কোনো সন্দেহ নেই, কিন্তু আমার মনে হয় তারা ক্লিয়ার ওয়েতে সেটা করতে পারত। তাদের এই স্ট্র্যাটেজিটা আমার ভালো লাগে নাই আসলে, এবং দীর্ঘমেয়াদে এটা বাংলাদেশের রাজনীতির জন্য ভালো ফলাফল বয়ে আনবে বলে আমি মনে করি না। কারণ বিএনপি ক্ষমতায় থাকলেই কেবল জামাত আসলে তাদের পরিপূর্ণ রাজনৈতিক চর্চাটা করতে পারবে, এটা বলার অবকাশ রাখে না, এটা আমরা সবাই জানি। সো দেখুন, ভোট সামনে ফেব্রুয়ারিতে হবে কিনা
এটা নিয়ে বিশাল কনসার্ন এবং অনেকের প্রশ্ন আছে এবং এটি ভ্যালিড। এই প্রশ্নের আসলে যৌক্তিক কারণ আছে। সিদ্ধান্ত আপনারা নেবেন কাকে ভোট দিবেন। আমার কাছে মনে হয়েছে কথাগুলো বলা প্রয়োজন। এনসিপি আসলে বেশি লম্পঝম্প করছে, এটা আসলে আদতে কারোর জন্যই ভালো হবে না। আমি বাসার সামনে চলে আসছি, গাড়ি চালিয়ে ভিডিও করেছি, হয়তো অত ভালো হয়নি, কষ্ট করে দেখতে হচ্ছে, আপনাদের শুনতে হচ্ছে, যেজন্য ক্ষমা প্রার্থনা করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।